গল্প শুনতে কে না ভালোবাসে। গল্প শোনার মধ্যেই লুকিয়ে থাকে একটা অন্যরকম আমেজ, অনেকখানি নস্টালজিয়া। গোল হয়ে বসে সবাই মিলে গল্প শোনার দিনগুলোতে আজও কি ফিরে যেতে ইচ্ছা হয় না আরও একবার? হাজার ব্যস্ততা, স্ট্রেস, টেনশনে ভরপুর জীবনে হারিয়ে যাওয়া সেই মুহূর্তটাই তো হয়ে উঠতে পারে আপনার স্ট্রেস রিলিভার। তাই বাংলা সাহিত্যের ভিন্ন ধারার গল্পের ডালি নিয়ে হাজির এবার গল্প বাসর। গল্প বাসরে আমাদের আজকের নিবেদন শিবাজি চ্যাটার্জির লেখা দ্য সোর্ড অফ মহিন্দর। শিবাজি চ্যাটার্জি জন্ম উত্তর 24 পরগনা জেলার ইছাপুরে। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস ছিল তার। গল্প ছাড়াও বিজ্ঞাপনের জিঙ্গল, অ্যালবামের গান এগুলো লিখেছেন তিনি। পাশাপাশি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবি ও বিজ্ঞাপন ও পরিচালনা করেছেন। চিনেপটকা হাস্যরস সংখ্যা, অদ্ভুতরে বইমেলা সংখ্যা, বিভা সেরা ভূতভূতুম 2019-এ ওনার লেখা গল্প প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য কিছু বইয়ের মধ্যে 1-10 ও ভয়ের 4 অধ্যায় অন্যতম। দ্য সোর্ড অফ মহিন্দর গল্পটি আমরা নিয়েছি 2019-এ কর্পোরেট পাবলিকেশন থেকে প্রকাশিত 1-10 বইটি থেকে। প্রধান চরিত্রে স্বামী যোগেশ্বর, অয়ন, রাজীব গুপ্তা, যুগল কিশোর গুপ্তা, রিপোর্টার, রান্নার মহিলা, পুলিশ অফিসার ও মহিন্দর চৌহান। যাদের ছাড়া এই উদ্যোগ কোনোদিনও সফল হতো না, সাউন্ড এডিটিং ও স্পেশাল এফেক্টসে মানিক মণ্ডল, ভয়েস ওভারে অনিন্দিতা বসু ও দেব সেনাপতি নন্দী, অয়নের চরিত্রে দেব সেনাপতি নন্দী, মহিলা রাধুনীর চরিত্রে অনিন্দিতা বসু, ক্রিয়েটিভ ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল, অন্যান্য চরিত্রে সমগ্র পরিকল্পনা ও গল্প পাঠে শিবাজি চ্যাটার্জি, পরিবেশনায় টিম খোয়াই। শুরু হচ্ছে দ্য সোর্ড অফ মহিন্দর। সাল 1857, সময় সন্ধ্যা উত্তীর্ণ, স্থান লখনৌ। কাইজারবাগের খুব কাছেই একটি পুরনো বাড়ি, চারপাশে বিদ্রোহী সিপাহীরা পাহারায়। বাড়ির ভিতরে একটি ঘরে ধুমায়িত আগুনের সামনে বসে জটাজুটধারী এক সন্ন্যাসী। সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বসে একজন সিপাহী, নাম মহিন্দর চৌহান। জাতিতে রাজপুত, তবে লখনৌতে ব্রিটিশ রেজিমেন্টের 5 নম্বর ব্যাটালিয়নের সৈন্য। বর্তমানে সিপাহী বিদ্রোহের অন্যতম সিপাহী। নিজের অনুচরবর্গকে নিয়ে স্বামী যোগেশ্বরের কাছে এসেছেন বিশেষ আশীর্বাদ নিতে। আজ রাতে রেসিডেন্সির পাশে গোড়া সার্জেনদের বাংলোয় গোপন আঘাত হানবে মহিন্দর ও তার দল। নিজের সবচেয়ে প্রিয় অস্ত্র তলোয়ারটাকে মন্ত্রশক্তিতে শক্তিমান করে শত্রুর ওপর বিজয় স্থাপন করাই তার লক্ষ্য। প্রায় 10 মিনিট চোখ বন্ধ রাখার পরে চোখ খুললেন স্বামী যোগেশ্বর। तू जो मांग रहा है बेटा, वो बहुत खतरनाक चीज है। उसका बोझ तू क्या उठा पाएगा? मैं सिर्फ ये चाहता हूं गुरुदेव कि मेरा तलवार सामने वाले दुश्मनों का सर धड़ से अलग कर दे। मैं लखनऊ की मिट्टी गोरों के खून से लाल करना चाहता हूं। समझता हूं महिंदर, लेकिन हर आशीर्वाद के साथ एक अभिशाप भी आता है बेटा। समझा नहीं गुरुदेव? मुझ में इतना शक्ति है कि मैं तेरे शस्त्र को इतना शक्तिशाली बना सकता हूं कि तुझे सिर्फ उसे अपने हाथ में उठाना होगा, बाकी काम तलवार खुद करेगा। तो देर क्यों कर रहे हो गुरुदेव? बना दीजिए मेरे तलवार को फौलाद। लेकिन याद रखना महिंदर, फिर ये तलवार कोई आम तलवार नहीं, एक खास तलवार होगा जिसका एक ही मकसद होगा, और वो है खून पीना। सामने वाले दोस्त हो या दुश्मन, जब जब तू ये तलवार अपने कोष से मुक्त करेगा तो ये सिर्फ खून मांगेगा। जब तक 100 इंसानों का खून ये पी ना ले, तब तक ये सिलसिला चलता रहेगा, चाहे सदियां बीत जाए। उसके बाद ये वापस एक आम शस्त्र बन जाएगा।
आप निश्चिंत रहे गुरुदेव, मेरे हाथ किसी दोस्त या निर्दोष के खून से नहीं रंगेगा। মহিন্দরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন স্বামীজি। তারপর হাতে তুলে নিলেন তার তলোয়ারটি। কমণ্ডুলের মন্ত্রপ্লুত জল ছিটিয়ে দিলেন তলোয়ারটির ওপর। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে বললেন, इस चीज को लेकर अभी जा यहां से, लेकिन याद रखना तू कोई आशीर्वाद लेकर नहीं जा रहा, एक श्राप लेकर जा रहा है। নত হয়ে গুরুদেবকে প্রণাম করল মহিন্দর, আর তারপর তলোয়ারটা তুলে কোষবদ্ধ করে বেরিয়ে গেল অনুচরদের সাথে। সময় গভীর রাত, স্থান লখনৌ। দিলখুশার উত্তরে একটা ঝোপের আড়ালে 50 জন বিশ্বস্ত অনুচর নিয়ে শিকারী বাঘের মতো উৎপেতে রয়েছে মহিন্দর। গোপন সূত্রে তার কাছে খবর আছে যে সামনে 200 গজ দূরে যে দোতলা বাংলো বাড়িটি রয়েছে, এই মুহূর্তে সেখানে প্রায় 40 জন গোড়া সৈন্য তাদের পরিবার নিয়ে লুকিয়ে রয়েছে। এখন তারা গভীর নিদ্রায়। হামলার জন্য প্রস্তুত সিপাহীরা, তবে নিজের অনুচরদের উপর কড়া নির্দেশ মহিন্দরের, কোনো মহিলা বা শিশুদের উপর যেন অত্যাচার না করা হয়। আস্তে আস্তে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো মহিন্দর ও তার অনুচরেরা। এগিয়ে চলল বাড়িটির দিকে। শান্ত রাত্রির নিস্তব্ধতা খান খান হয়ে গেল সিপাহীদের আক্রমণে। বন্দুকের আওয়াজ, বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে এলো। তার সাথে অসংখ্য মানুষের চিৎকার ও আর্তনাদ হাহাকারের মতো ছড়িয়ে পড়ল। গোড়া সিপাহীরা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। প্রথম দিকে একটু লড়লেও কিছুক্ষণের মধ্যেই তারা আত্মসমর্পণ করল। তবে মহিন্দরের তলোয়ার কিন্তু থামল না। সামনে আসা প্রত্যেক ইংরেজ সৈন্য, তা সে সশস্ত্রই হোক বা নিরস্ত্র, কচু কাটা হলো মহিন্দরের তলোয়ারের সামনে। কিছুক্ষণের মধ্যেই সিপাহীদের বিজয় সম্পন্ন হলো। অনুচরদের নিয়ে মহিন্দর সমস্ত বাড়ি খুঁজে দেখতে লাগলো যে কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। বাড়িটির পিছনে জমাদারদের দরজার কাছে মহিন্দর আবিষ্কার করলো জীবিত 2 জনকে, এক ইংরেজ মহিলা ও তার শিশুকন্যা। কন্যাটির বয়স হয়তো বছর 5 হবে। মেয়েটিকে কোলে নিয়ে দরজার পাশে লুকিয়ে থরথর করে কাঁপছিলেন মহিলাটি। কোলের শিশুকন্যা ভয়ে ও আতঙ্কে চুপ করে আছে। মহিন্দর এগিয়ে গেল তাদের কাছে। মহিলাটি হাত জোড় করে মহিন্দরকে বলল, Please, please don't kill me. We're not your enemies. মহিন্দর তার কথা বুঝতে না পারলেও এটা বুঝতে পারলো যে মহিলাটি তার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। মহিন্দর অভয়দার ভঙ্গিতে ডান হাত তুলে এগিয়ে এলো, কিন্তু সে আশ্চর্য হয়ে গেল যে ডান হাতটা অভয়দার ভঙ্গিতে ওঠার বদলে তার কোমরের বাঁ দিকে এগিয়ে গেল। সেই বাঁ দিক যেখানে কোমর থেকে ঝুলছে সেই কোষবদ্ধ তলোয়ার, যে একটু আগেও 20 জন মানুষের রক্তে হোলি খেলেছে। বাঁ হাত দিয়ে নিজের ডান হাতকে আটকাতে চেষ্টা করলো মহিন্দর, কিন্তু অমানসিক শক্তি যেন তার ডান হাতে ভর করেছে। কোনো বাধাই তার হাত মানল না। কোমরের থেকে টেনে বার করলো তলোয়ার। ঝলসে উঠল তীক্ষ্ণ ফলা। তীব্র আর্তনাদ করে উঠল মহিলা। কেঁদে উঠল কোলের শিশু। নেমে এলো মহিন্দরের তলোয়ার এক নির্মম ঘাতকের মতো। ছিন্ন ভিন্ন হয়ে গেল একটি অবলা নারী ও একটি শিশুর শরীর। রক্তে ভেসে গেল জায়গাটা। বুক ফাটা চিৎকার করে উঠল মহিন্দর। তলোয়ারটা হাত থেকে ফেলে দিয়ে 2 হাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়ে সে। ছুটে আসে তার অনুচরেরা। বিস্ফারিত চোখে তারা দেখে 2টি রক্তাক্ত নিরপরাধ ছিন্ন ভিন্ন শরীরের সামনে বসে মহিন্দর। সামলায় তারা তাকে। হাউ হাউ করে কাঁদছিলেন মহিন্দর। এক অনুচর কুড়িয়ে নেয় মাটিতে থাকা মহিন্দরের তলোয়ার। চিৎকার করতে থাকে মহিন্দর, फेंक दो वो तलवार, वो श्रापित है। हे भगवान, ये मुझसे क्या हो गया? मासूम औरत का खून, सचमुच ये तलवार श्रापित है। বিলাপ করতে থাকা মহিন্দরকে বাড়িতে নিয়ে আসে তার অনুচরেরা। তখন প্রায় ভোর হয়ে আসছে। বাড়িতে ফিরে নিজের বৃদ্ধা মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে মহিন্দর। সেদিন সকালেই ধূম জ্বরে আক্রান্ত হয় সে।
বৈদ্য ডেকেও কোনো লাভ হয়নি। 3 দিন জ্বরের সাথে যুদ্ধ করে বিলাপ বকতে বকতে মারা যায় মহিন্দর। কিন্তু মহিন্দরের মৃত্যুতেই অভিশপ্ত তলোয়ারের বিভীষিকা কি শেষ হয়ে গেল? বোধ হয় না। আমরা এবার এগিয়ে আসি 160 বছর। স্থান, কাল, পাত্র সবই একটু বদলে গেছে। সাল 2019, সময় সকাল, স্থান কলকাতা। টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে মিডিয়া, সাংবাদিক এবং প্রচুর সাধারণ মানুষের ভিড়। ভিতরে অনেক পুলিশ জায়গাটা ঘিরে রেখেছে, কাউকেই কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ দেখানো হচ্ছে যে গত রাতে টালিগঞ্জ ট্রাম ডিপোর ভিতরে অজ্ঞাত আততায়ীর হাতে শহরের কুখ্যাত 4 দুষ্কৃতীর নৃশংস হত্যা। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই 4 দুষ্কৃতী একটি অসহায় মহিলাকে একা পেয়ে ট্রাম ডিপোয় জোর করে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে, আর তখনই ওই 4 জনের উপর সাক্ষাৎ সমন নেমে আসে। আসুন আমরা ওই মহিলার মুখে এই পুরো ঘটনাটা শুনি। অয়ন এক মনে টিভির নিউজের দিকে তাকিয়েছিল। টিভিতে তখন মহিলাটিকে দেখাচ্ছিল। সে বেশ নাটুকে ভঙ্গিতে এই ঘটনাটার বর্ণনা দিচ্ছিল। সে আমি লোকের বাড়িতে রান্নার কাজ করি, কাল একটু রাত হয়ে গেছিল ফিরতে। ওই ট্রাম ডিপোর কাছে আসতেই ওরা অন্ধকার থেকে বেরিয়ে আসে। কারা বেরিয়ে এলো? সে আমি চিনি না। ওই গুন্ডাগুলো আমায় কোনো কথা বলার সুযোগ দিল না, না দিয়ে মুখ চেপে ধরে চ্যাংদোলা করে ডিপোর ভিতরে নিয়ে যায়। কোনো লোকজন ছিল না রাস্তায়? সে না, ফাঁকা ছিল। তখন তোর প্রায় 11টা বাজে। তারপর সে আমায় ভিতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে একজন আমার মুখ রুমাল দিয়ে বেঁধে ফেলে, আর 2 জন আমায় সিট কইরা শুইয়া দেয়। আপনি তাদের মুখ দেখতে পাননি? না, সে জায়গাটায় আলো কম ছিল, কিন্তু ওই পালের গোদা সন্তুকে চিনেছিলাম। ওটা তো একটা লম্পট শয়তান। তারপর কি হলো? ও সন্তু আমার গায়ে উঠে আমার শাড়ি ছিঁড়ে দিয়ে ব্লাউজটা ছিঁড়তে যাবে, এমন সময়। কি হলো এমন সময়? মহিলার চোখে একটা আতঙ্কের ছবি ফুটে ওঠে। আমি দেখলাম যে সন্তুর মুন্ডুটা ফস করে ধর থেকে আলাদা হয়ে গড়িয়ে পড়লো, আর সন্তু আমার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লো। রক্তে ভেসে গেল জায়গাটা। তারপর সে আমি দেখলাম একটা লোক কালো পোশাক পরা, আর তার হাতে একটা তলোয়ার রক্ত মাখা নিয়ে দাঁড়িয়ে। আমি খুব ভয় পেয়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান হয় লোকজনের চেঁচামেচিতে, আর আমি কিছু জানি না। এরপর ক্যামেরা ঘুরে রিপোর্টারের দিকে। শুনলেন আপনারা কাল রাতে এখানে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার কথা। কে এই অজ্ঞাত আততায়ী যে এই এলাকার 4 জন কুখ্যাত গুন্ডাকে এক লহমায় নরকের দ্বারে পাঠিয়ে দিয়েছে? কি তার পরিচয়? সে কি নতুন কোনো অবতার? পুলিশেরই বা এই ব্যাপারে কি মতামত আমরা জানবো। রিমোট টিপে টিভি অফ করে অয়ন, কারণ সেলফোনটা বাজছে তার। হ্যালো হ্যালো, রাজীব বলছি। হ্যাঁ বল। রাজীব অয়নের ছোটবেলার বন্ধু। এখন দুজনেই কলেজ পাশ করেছে। যদিও রাজীব অবাঙালি, তবে তাতে অয়নের সাথে বন্ধুত্বে তার কোনো বাধা হয়নি। তাছাড়া রাজীব পড়াশোনাতেও খুব ভালো আর দারুণ গিটার বাজায়। রাজীবের একটা গানের গ্রুপও আছে, আর তারা বিভিন্ন জায়গায় শো করে। শুধু কলকাতায় নয়, অন্য রাজ্য থেকেও তাদের শোয়ের অফার আসে আজকাল, সোশ্যাল মিডিয়ার কল্যাণে। অয়ন প্রায় রাজীবদের দলের প্রোগ্রাম দেখতে যায়। হিন্দি, বাংলা, ইংরেজি 3 ধরনের গানই রাজীবরা গায়। অয়নের বেশ ভালো লাগে ওদের গানগুলো। লাস্টই 1 মাস আগে যখন রাজীবরা বাইরে গেল শো করতে, তখন অয়নকে অনেকবার বলেছিল তাদের সঙ্গে যেতে, কিন্তু অয়ন যেতে পারেনি। আসলে অয়নের মার তখন শরীরটা ভালো ছিল না, আর মাকে একলা শুধু কাজের লোকের ভরসায় ফেলে যেতে অয়নের মন চায়নি।
10 দিন আগে রাজীব তার দলবল নিয়ে কলকাতায় ফিরলেও এখনো অয়নের সাথে দেখা হয়ে ওঠেনি। তাই আজ ফোন করে রাজীব ডেকে পাঠিয়েছে অয়নকে তাদের নিজেদের রিহার্সাল রুমে। অনেকদিন বাদে দুই বন্ধু মিলে চুটিয়ে আড্ডা দেবার প্ল্যান। অয়ন জানিয়েছে যে 7 ঘন্টার মধ্যেই আসছে। রিহার্সাল রুমে ঢুকে একটা চেয়ারে আরাম করে বসলো রাজীব। কোলে তুলে নিল প্রিয় গিটারটাকে। আজ তাদের রিহার্সাল ডেট নয়, তাই রাজীব বাদে কেউ আসেনি। নতুন তোলা একটা গানের সুর গিটারে টুংটাং করে বাজাতে লাগলো রাজীব। গিটার বাজাতে বাজাতে বারবার অন্যমনস্ক হয়ে যেতে লাগলো রাজীব। সুর বারবার কেটে যেতে লাগলো। গিটারটা রেখে উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়ে বাইরে তাকালো সে। মনটা খুব অস্থির হয়ে আছে। অয়ন এলে তাকে সবটা বলতে হবে। এই সময় দরজায় নক করার আওয়াজ হলো। সিগারেটের টুকরোটা জানলা দিয়ে বাইরে ফেলে রাজীব গিয়ে দরজা খুলল। অয়ন ঘরে ঢুকলো হাতে একটা বড়সড় খাবারের প্যাকেট নিয়ে। হ্যাঁ, এমন সকাল সকাল ডাকলি যে ব্রেকফাস্টটাও করা হয়নি, তাই পিৎজা নিয়ে এলাম। আর অয়নকে জড়িয়ে ধরল। অয়ন নিজেকে রাজীবের আলিঙ্গন থেকে মুক্ত করে রাজীবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কি ব্যাপার রে, তোর মুখ শুকনো, শরীর খারাপ? অয়ন বসল, কিন্তু জিজ্ঞাসু দৃষ্টিতে রাজীবের দিকে তাকিয়ে রইল। রাজীব অয়নের পাশেই বসলো আর পিৎজার প্যাকেট খুলতে খুলতে বলল, কত এনেছিস রে? ইতনা কন খায়গা? আরে বেশি নয়, খেয়ে নে আগে, তারপর তোর কথা শুনবো। একখানি পিৎজা হাতে তুলে চুপচাপ খেতে থাকে রাজীব। অয়ন লক্ষ্য করে রাজীবের উদাসীন দৃষ্টি। খাচ্ছে ঠিকই, কিন্তু মনটা যেন অন্য কোথাও পড়ে রয়েছে। কিছুক্ষণ পর রাজীব কথা বলে, তুই জানিস এবারে আমি কোথায় শো করতে গেছিলাম? বেনারস গেছিলি তো? বাট নট অনলি বেনারস বাট অলসো লখনৌ। আচ্ছা, লখনৌতেও শো ছিল? শো তো ছিল, লেকিন শো হলো বাট আরো অনেক কিছু হলো। অয়ন একটু অবাক হয়। আরো অনেক কিছু হলো মানে কি হলো? तू तो जानता है कि लखनऊ में हम लोगों का पुरखों का मकान है। হ্যাঁ, সে তো জানি। তো তুই সেখানে গেছিলি? गया था। রাজীবের মুখে এরপর লখনৌয়ের পুরো ঘটনাটা শুনল অয়ন। রাজীবদের আসল বাসস্থান লখনৌ। আজ থেকে 3 পুরুষ আগে রাজীবদের পূর্বপুরুষরা কলকাতায় চলে আসে। যদিও লখনৌতে তাদের শিকড় রয়ে গেছিল, আস্তে আস্তে লখনৌয়ের জ্ঞাতিদের সাথে তাদের যোগাযোগ কমে আসে। বছরে 1-2বার চিঠি চালাচালি বা 2-5 বছরে 1-2বার যাওয়া ছাড়া আর সেই রকম যোগাযোগ ছিল না। আজকের মোবাইল ফোনের যুগে ফোনের মাধ্যমেই যোগাযোগটা ছিল। রাজীব এবার লখনৌ শো করতে গিয়ে তার পূর্বপুরুষের ভিটে দেখার জন্য উন্মুখ হয়ে ওঠে। শো শেষ হবার পরদিন বাকিরা কলকাতায় ফিরে এলেও রাজীব লখনৌতে থেকে যায় এবং তাদের বাড়ি খুঁজে বার করে। নিজেদের পূর্বপুরুষের বাড়িতে গিয়ে নিজেকে যেন নতুনভাবে আবিষ্কার করে রাজীব। কিছু দূর সম্পর্কের আত্মীয় স্বজন ওই বাড়িতে থাকে। তারা কিন্তু রাজীবকে পরম আদরে বরণ করে। 3টে দিন রাজীব ওই বাড়িতে থাকে, কিন্তু কোথা দিয়ে যে 3 দিন কেটে যায় সে নিজেও বুঝতে পারে না। ওই বাড়ির লোকেরা তার পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন কত যত্ন করে আগলে রেখেছে সেটা দেখে রাজীব অবাক হয়ে যায়। যুগল কিশোর গুপ্তা, যে সম্পর্কে রাজীবের কাকা হন, তিনি রাজীবকে একদিন দুপুরে দোতলার ঘরে পুরনো অনেক জিনিস দেখিয়ে তাদের ইতিহাস দেখাচ্ছিলেন। ওই ঘরের দেওয়ালে একজন সৈন্যর তৈলচিত্র টাঙানো ছিল, হাতে তলোয়ার। ওই ছবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে রাজীব বলে, চাচাজি, এটা কার ছবি? ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে যুগল কিশোর বলে, নন্দ কিশোর গুপ্তা, তোমার 5 পুরুষ আগের পূর্বপুরুষ সিপাহী মিউটনির সময় জবরদস্ত লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু এই পর্যন্ত বলে একটা দীর্ঘশ্বাস ফেলল যুগল কিশোর। কিন্তু কি চাচা, থামলেন কেন বলুন? হাতের ওই তলোয়ার দেখছো বেটা? জি দেখেছি। ও कोई आम चीज नहीं था, वो बहुत खतरनाक चीज है। क्यों चाचा जी, ऐसा क्या बात है उसमें? সাপিত হয় ও, যার হাতে পড়বে সর্বনাশ হবে।
नंद किशोरेरो ताई হয়েছিল। बहुत दुश्मन मारा उसने म्यूटिनी के समय, लेकिन फिर वो खतरनाक तलवार का लत लग गया उसे। दिमाग खराब हो गया था। লড়াই খতম হবার পরেও দুশ্মন খুঁজে বেড়াতো। सामने जो আসতো ওই তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তো। 2-3 पड़ोसों को भी उसने मार डाला था। फिर क्या हुआ? फिर उसके हाथ से छीन लिया गया वो हथियार। বেঁধে রাখা হতো ওকে শেষ বয়সে। একদম পাগল হয়ে গেছিল। और একদিন বাঁধন ছিঁড়ে ওই তলোয়ার নিয়ে এক রাতে নিজের বুকেই বসিয়ে দেয়। তন্ময় হয়ে শুনছিল রাজীব। চাচাজি চুপ করলে এসে বলে, ওই তলোয়ার এখন কোথায় চাচাজি? আছে এই বাড়িতেই, চিলে কোটার ঘরে রাখা আছে। আমায় একবার দেখাবেন? আতকে ওঠেন চাচাজি। नहीं नहीं बेटा, उसको नहीं देखना ही ठीक है। उसका एक अजीब आकर्षणी शक्ति है। वो श्रापित है, खून की प्यासी है। प्लीज चाचाजी একবার দেখান। देखो बेटा, जितना मुझे पता है कि यह तलवार नंद किशोर का भी नहीं था। म्यूटिनी के समय उसका दलपति था महेंद्र चौहान। वो उसका तलवार था। महेंद्र के गुरु ने इस तलवार को मंत्र शक्ति से खून की प्यासी बना दिया था। लेकिन लड़ाई के वक्त महेंद्र के हाथों 2 मासूमों का खून हो गया उसी तलवार से। फिर महेंद्र ने उस तलवार को फेंक दिया और नंद किशोर ने उसको उठा लिया। लेकिन तलवार का प्यास नहीं बुझा है। उसे बंद कमरों में रहने दो बेटा। চাচাজির কাছে পুরো বৃত্তান্ত শুনে রাজীবের কৌতূহল আরো বেড়ে গেল। ওই তলোয়ারকে চাক্ষুষ দেখার ইচ্ছে তার ভিতর প্রবল হয়ে উঠল। বারংবার চাচাজিকে অনুরোধ করায় শেষ পর্যন্ত যুগল কিশোর তাকে তলোয়ার দেখাতে রাজি হলো। চিলেকোটার ঘরে যখন রাজীব ও চাচাজি প্রবেশ করলো তখন বেশ রাত। আসলে বাড়ির সবাই ঘুমিয়ে না পড়লে যুগল কিশোর রাজীবকে নিয়ে আসতে পারছিল না, কারণ রাজীবের চাচি মঙ্গলা এটা জানতে পারলে খুব রাগ করত। রাত তো হয়েই ছিল, তার উপর সেদিন বাইরে বেশ ঝড় হচ্ছিল। ঘরে ঢুকে আলো জ্বাললেন চাচাজি। ঘরে চারদিকে দৃষ্টি দিল রাজীব। সারা ঘরে অনেক পুরনো জিনিস ডাই করে রাখা আছে। পুরনো বাসনপত্র, ছবি, কিছু পুরনো অস্ত্রশস্ত্র, ভাঙা আসবাবপত্র, অনেক কিছু। ঘরের কোনায় একটা বড় ট্রাঙ্ক রয়েছে। সেই দিকে এগিয়ে গেলেন চাচাজি। তাকে অনুসরণ করল রাজীব। রাজীবের দিকে একবার তাকিয়ে ট্রাঙ্কটা খুললেন চাচাজি। বাইরে ঝড়টা বেড়েছে। প্রচণ্ড হাওয়ায় ঘরের বন্ধ জানলাটা তরাম করে খুলে যায়। চাচাজি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করে ফিরে এসে দেখে যে রাজীব ট্রাঙ্ক থেকে সেই অভিশপ্ত তলোয়ার বের করে অপলকভাবে দেখছে। যদিও রাজীব এখনো তলোয়ার খাপ থেকে বের করেনি, শুধু তলোয়ার ভরা খাপটার দিকেই তাকিয়ে আছে। ট্রাঙ্কের ভেতর দীর্ঘদিন থাকলেও খাপটা এতটুকু ময়লা হয়নি। নানা রকম নকশা আর কলকার কারুকার্য করা খাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে রাজীব তলোয়ারটা বার করতে গেল, কিন্তু বাধা দিলেন চাচাজি। मत निकालो उस चीज को बेटा, रहने दो उसको कैद, नहीं तो हम सब मुसीबत में पड़ जाएंगे। তখনকার মতো চাচাজির কথায় ক্ষান্ত হলেও রাজীবের কিন্তু তলোয়ারটার উপর আকর্ষণ গেল না। এর একদিন পরে রাজীব কলকাতায় ফিরে আসে। এতক্ষণ রাজীবের কাছে পুরো লখনৌ বৃত্তান্ত শুনে অয়ন বলল, দেখ রাজীব, ঘটনাটা নো ডাউট ইন্টারেস্টিং, বাট ওই সাধু বাবার তলোয়ারকে রক্তপিপাসু বানিয়ে দেওয়ার ঘটনাটা আমার মনে হয় বুঝরুকি। না রে, বুঝরুকি নয়, তার প্রমাণ আমি পেয়েছি। প্রমাণ পেয়েছিস মানে? এরই মধ্যে আবার সিগারেট ধরিয়েছিল রাজীব। এক মুখ ধোঁয়া উৎকিরণ করে অয়নকে বলল, আয় একটা জিনিস দেখাই। এই বলে রাজীব অয়নকে নিয়ে রিহার্সাল রুম থেকে বেরিয়ে এলো। প্রসঙ্গত বলে রাখা ভালো যে রাজীবদের রিহার্সাল রুম তার 3 তলা বাড়িরই 1 তলায়। অয়নকে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে রাজীব সোজা গেল 3 তলায় তার নিজের ঘরে। দরজা বন্ধ করে খাটের তলা থেকে বার করলো গিটার রাখার বাক্স। তারপর বাক্সটার কভার খুলে ঘুরিয়ে দিল অয়নের দিকে। সবিস্ময়ে অয়ন দেখল যে গিটারের বাক্সের ভিতর গিটারের বদলে শোয়ানো রয়েছে একটা তলোয়ার। দেখতে একটা সাধারণ তলোয়ারের মতোই, তবুও
তলোয়ারটা দেখা মাত্রই কেন জানি না অয়নের গাটা শিরশির করে উঠল। সে ঘুরে রাজীবের দিকে তাকিয়ে বলল, এটা এটাই সেটা, দ্য সোর্ড অফ মহিন্দর, মহিন্দর কি তলোয়ার। কিন্তু এটা তোর কাছে কি করে, মানে আমি বলতে চাইছি। বলতে চাইছিস যে আমার কাছে কি করে এলো? খুব সিম্পল। আসার দিন সুযোগ বুঝে চিলেকোটার ঘর থেকে ওটা সরাই আর গিটারের বাক্সে করে কলকাতায় নিয়ে আসি। খাপটা অবশ্যই ট্রাঙ্কেই রেখে এসছি, নইলে ধরা পড়ে যেতাম। তার মানে চুরি? ইয়েস, চুরি। বাট এই তলোয়ার আমায় এত টানছিল যে আমি না বলে নিয়ে আসতে বাধ্য হলাম, কারণ চাইলে চাচাজি কখনোই দিতেন না। বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু প্রমাণের কথা কি বলছিলি? একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাজীব এবার তলোয়ারটা বাক্স থেকে বার করে। অয়ন দেখে যে এতদিনের পুরনো অস্ত্র হলেও তলোয়ারটার কোথাও প্রাচীনত্বের কোনো ছাপ নেই। চকচক করছে তার ইস্পাত কঠিন দেহ। রাজীব সেটিকে যেভাবে বাগিয়ে ধরেছে তাতে মনে হচ্ছে যে এখন সেটি কারো নরম গর্দানে আছড়ে পড়বে সাক্ষাৎ মৃত্যুর দূত হয়ে। তলোয়ারটা অয়নের সামনে এগিয়ে ধরে রাজীব বলে, হাতলের উপরে এই জায়গাটা লক্ষ্য কর অয়ন। কিছু লেখা আছে মনে হচ্ছে, কোনো সংখ্যা কি? यस, नंबर, लेकिन संस्कृत में देवनागरी हिंदी में लिखा है। কি নাম্বার লেখা? 98। তার মানে अयन, ये इस तलवार ने अब तक 98 इंसानों का खून पी चुका है। महेंद्र चौहान के गुरु ने कहा था कि ये तलवार 100 इंसानों का खून पीने के बाद ही साफ मुक्त होगा। মানে তাতে তোর প্রমাণ পাবার মতো কি ঘটলো? কাল রাতের আগে এই তলোয়ারের গায়ে লেখা ছিল 94, यानी 94। চমকে ওঠে অয়ন। কি বলছে রাজীব? কাল যদি তলোয়ারটায় 94 লেখা থাকে তাহলে আজ 98 কি করে হবে? আরে সংখ্যা লেখার অর্থই বা কি? আমি কিন্তু বুঝতে পারছি না রাজীব, যে কাল 94 ছিল আর 98 হয়েছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? আর তাতে তুই এত বিচলিত হচ্ছিস কেন? अरे यार, तू ये सिंपल लॉजिक क्यों नहीं समझ रहा है कि वो लिखा हुआ नंबर मैंने चेंज नहीं किया। কথাটা উত্তেজিত হয়ে বেশ জোরেই বলল রাজীব, আর তখনই এক ঝটকায় সমস্তটা বুঝতে পারল অয়ন। তার মানে কাল রাতে টালিগঞ্জের ওই 4 বদমাশকে তুই মেরেছিস? আমি নই অয়ন, আমি মারিনি, মেরেছে এই তলোয়ার। অয়নের দিকে পিছন ফিরে কথাগুলো বলল রাজীব। কিন্তু এভাবে আইনকে নিজের হাতে তুই তুলে নিতে পারিস না কিছুতেই। তুই জানিস পুলিশ জানলে কি হবে, বা ওই অ্যান্টি সোশ্যালদের গ্রুপের কেউ যদি টের পায় তাহলে কি হবে? তুই কেন বুঝছিস না অয়ন যে আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। এই তলোয়ার হাতে থাকলে আমি আমার মধ্যে থাকি না। এই তলোয়ার আমায় দিয়ে যা খুশি করিয়ে নেয় সেটা আমি কাল রাতেই বুঝতে পারলাম। রাবেশ তোর এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না রাজীব, কেউ না। বিশ্বাস কর অয়ন, मैं झूठ नहीं बोल रहा हूं। देख अभी देख, ये तलवार मेरे हाथ में है और ये हाथ धीरे धीरे तेरे तरफ बढ़ रहे हैं। চমকে রাজীবের দিকে তাকালো অয়ন। দেখলো যে মহিন্দরের তলোয়ার রাজীবের হাতে লকলকিয়ে উঠেছে, ঠিক যেন ফোনা তোলা বিষধর সাপের মতো। তলোয়ারের মাথার দিকটা সাপের ফোনার মতো একটা অদ্ভুত ছন্দে দুলছে, ঠিক যেন শত্রুকে ছবল মারার আগের মুহূর্ত। চিৎকার করে উঠল অয়ন। কি করছিস কি তুই? হ্যাঁ, কি করছিস? পাগল হলি নাকি? তলোয়ারটা নামা হাত থেকে রাজীব। তলোয়ারটা নামা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাজীব। আমি পারছি না রে অয়ন। দেখ আমার হাতে ধরা তলোয়ার তোর দিকে এগোচ্ছে, তোর রক্ত চাই এই তলোয়ার। ভয়ে পিছোতে থাকে অয়ন। এ তুই কি করছিস ভাই? আমায় মেরে তোর কি লাভ রাজীব? মহিন্দরের তলোয়ার শত্রু মিত্র চেনে না দোস্ত। তাছাড়া তলোয়ারের কাছে তুই এখন দুশ্মন। সব জেনে গেছিস, তুই তোর নিস্তার নেই। ভয়ে আতঙ্কে অয়ন দিশেহারা হয়ে গেল। রাজীব তলোয়ারটা উঁচিয়ে ধরে এগিয়ে আসছে তার দিকে। ধারালো এই মৃত্যুদূতের এক আঘাতে তার ভবলীলা যে সাঙ্গ হবে সেটা ভালোই বুঝতে পারল সে। ঘরের বন্ধ দরজার দিকে দৌড়ে এগোলো অয়ন। দরজায় ছিটকিনির দিকে হাতটা এগোলো, কিন্তু তখনই নেমে এলো অভিশপ্ত তলোয়ারের নির্মম আঘাত। এক কোপে অয়নের মুন্ডু ধর থেকে আলাদা হয়ে গড়িয়ে পড়ল মাটিতে।
দরজার দিকে হাতটা বাড়ানো অবস্থায় অয়নের মুন্ডহীন ধর একবার থরথর করে কেঁপে উঠল, তারপর আছড়ে পড়ল মাটিতে। এক কোপে নিজের প্রিয় বন্ধুর মাথা দেহ থেকে আলাদা করে দেবার পর জড়বস্তুর মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রাজীব। ডান হাতে ধরা তলোয়ারটার দিকে দৃষ্টি দিল সে। রক্তমাখা তলোয়ার থেকে টপ টপ করে ঝরে পড়ছে অয়নের রক্ত। প্রচন্ড মানসিক যন্ত্রণায় চোখ দুটো ভিজে এলো রাজীবের। হাত থেকে তলোয়ারটা ফেলে হাউমাউ করে কেঁদে উঠল সে। কি ভীষণ সর্বনাশ হলো তার হাতে। হাঁটু গেড়ে বসে অয়নের মৃতদেহের সামনে অয়নের কাটা মুন্ডুটা হাতে নিয়ে হাহাকার করে ওঠে সে। এই ভীষণ ঘটনা যখন ঘটছে তখনই কলকাতায় পা দিয়েছে রাজীবের দূর সম্পর্কীয় কাকা যুগল কিশোর। লখনৌ থেকে ভীষণ উদ্বিগ্ন হয়ে কলকাতায় ছুটে এসেছে সে। দুদিন আগেই কোনো একটা দরকারে চিলেকোঠার ঘরে ওই ট্রাঙ্ক খুলে আবিষ্কার করে খালি তলোয়ারের খাপটা। আন্দাজ করতে অসুবিধা হয় না যে রাজীবই সেটা নিয়ে গেছে। পরের দিনই ট্রেন ধরে ছুটে এসেছে যুগল কিশোর। দুশ্চিন্তায় ছটফট করছে সে। না জানিয়ে ওই অভিশপ্ত হাতিয়ার ওই নিষ্পাপ যুবকের হাত দিয়ে কি ভয়ানক কাণ্ড সম্পন্ন করেছে। রাজীবের বাড়ির সামনে ট্যাক্সি থেকে নেমে অবাক হলো যুগল কিশোর। বাড়ির সামনে বেশ ভিড়। বেশ কিছু পুলিশ চারপাশ ঘিরে রেখেছে। সাংবাদিক এবং ফটোগ্রাফাররা দৌড়াদৌড়ি করছে। দরজার কাছে পৌঁছতেই পুলিশ আটকালো তাকে। আমি এই ফ্যামিলি রিলেটিভ, লখনৌ থেকে আসছি। কি ব্যাপার স্যার? যুগল কিশোরের প্রশ্নের উত্তরে পুলিশ জানালো যে আজ এই বাড়িতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেছে। সেই হত্যা ঘটিয়েছে এই বাড়ির একমাত্র ছেলে রাজীব গুপ্তা। নিজের বেস্ট ফ্রেন্ডকে তলোয়ারের এক কোপে মুন্ডহীন করেছে সে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সন্দেহ যে রাজীব তার মানসিক ভারসাম্য হারিয়েছে। এই মুহূর্তে পুলিশ রাজীবের পরিবারের লোকজনকে ভিতরে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের অনুমতি নিয়ে যুগল কিশোর ভিতরে প্রবেশ করে। যুগলকে দেখে কান্নায় ভেঙে পড়ে রাজীবের মা। রাজীবের বাবা মিস্টার দীনেশ গুপ্তা যুগলকে সমস্ত ঘটনা বললেন। যুগল শুনেই বুঝতে পারলেন যে অভিশপ্ত তলোয়ার তার খেলা দেখাতে শুরু করেছে। দীনেশবাবুর মুখে জানতে পারলেন যে রাজীবকে পুলিশ থানায় নিয়ে গেছে, আর তার সাথে মার্ডার ওয়েপন হিসেবে তলোয়ারটাও নিয়ে গেছে। তাড়াতাড়ি যুগল কিশোর রওনা দিলেন থানার দিকে। থানায় পৌঁছে যুগল কিশোর ভিতরে ঢুকে প্রধান অফিসারের সাথে দেখা করতে চাইলেন। সেকেন্ড অফিসার যুগলবাবুকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন, স্যার একটু ব্যস্ত আছেন? আচ্ছা অফিসার, রাজীব বলে কাউকে আপনারা ধরে এনেছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে হন? আমি রিলেশনে ওর চাচা আছি, লখনৌ থেকে আসছি। ও আচ্ছা, বুঝলাম। রাজীবকে মার্ডার চার্জে আনা হয়েছে। মালটা পাগল আবার অ্যাক্টিং করছে। হ্যাঁ, আমাদের বড়বাবু সেলের ভিতরকে জেরা করছে। ও যতই পাগলের অ্যাক্টিং করুক, আমাদের স্যারের সামনে এসব কিচ্ছু খাটবে না। যুগল কিশোর অফিসারের হাত ধরে বললেন, ও पागल एक्टिंग करছে না, सचमुच दिमाग खराब हो गया। प्लीज प्लीज मुझे एक बार मिलने दीजिए। আরে না না, এখন সম্ভব নয়। স্যার সেল থেকে বেরোক, তারপর দেখছি। अच्छा अच्छा सर, ये बताइए वो तलवार कहाँ है जिससे खून हुआ था? আরে ওই তলোয়ার নিয়েই তো বড়বাবু ভিতরে গেছে। এই কথা শুনে অস্থির হয়ে উঠলেন যুগল কিশোর। যেতে চাইলেন সেলের ভিতর। বারংবার অনুরোধ করতে লাগলেন থানার সব পুলিশকে তাকে একবার সেলের ভিতরে নিয়ে যাবার জন্য। না নিয়ে গেলে যে আরো সর্বনাশ উপস্থিত হবে সে কথা বারবার বললেন তিনি। কিন্তু পুলিশরা তাকে কিছুতেই সেলের ভিতর যেতে দিল না। এই সময় ভিতর থেকে একটা মরণ আর্তনাদ ভেসে এলো, আর ভিতর থেকে দৌড়ে বেরিয়ে এলো একজন কনস্টেবল। ভীত আতঙ্কিত চেহারায় কাঁপতে কাঁপতে সে বলল, বড়বাবু ওই কয়েদিকে মেরে ফেলেছে, তলোয়ারের এক কোপে ওর মুন্ডু নামিয়ে দিয়েছে। কথাটা শোনা মাত্রই সবাই দৌড়ে গেল ভিতরে। যুগল কিশোরও দৌড়ে গেল তাদের সঙ্গে। সেলের ভিতরে দৃশ্য দেখে আর সবার মতো স্তম্ভিত হয়ে গেল সেও। সেলের ভিতর রক্তাক্ত রাজীবের প্রাণহীন দেহ পড়ে রয়েছে, হাত পা ছড়িয়ে। বড়বাবু হাঁটু গেড়ে বিহবল অবস্থায় বসে। তার সামনে বিস্ফারিত দু চোখের দৃষ্টি নিয়ে পড়ে আছে রাজীবের কাটা মুন্ডুটা। বড়বাবুর পাশে পড়ে আছে রক্তমাখা অভিশপ্ত তলোয়ার। সবাইকে দেখে বড়বাবু অসহায়ের মতো বললেন,
আমি 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 ওকে জেরা করতে এসেছিলাম, মারতে চাইনি, কিন্তু কি যে হলো, ওই তলোয়ারটা হাতে নিতেই সব কিরকম গড়বড় হয়ে গেল। এইটুকু বলে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন অফিসার। অন্য অফিসারেরা এগিয়ে গেলেন বড়বাবুকে সান্ত্বনা দিতে, আর যুগল কিশোর এই গোলমালের ভিতর সেলের ভেতর ঢুকে হাতে তুলে নিলেন তলোয়ারটিকে। অবাক হয়ে দেখলেন যে এতদিন এত বছর ধরে ধারালো চকচকে থাকা তলোয়ারটা বিবর্ণ মরিচা পড়া লোহার বর্ণ ধারণ করেছে। সাধারণ একটা অস্ত্র 150 বছরের উপর বয়স হলে যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম, মরিচা পড়া, জং ধরা, ফুটো হয়ে যাওয়া। তলোয়ারটা তুলে চোখের সামনে এনে দেখলেন যে হাতলের ঠিক উপরে অস্পষ্ট হয়ে যাওয়া একটা সংখ্যা 100। বুঝতে পারলেন যুগল কিশোর, অভিশপ্ত তলোয়ার 100 জন মানুষের রক্ত পান করেছে। এখন সে আর সাধুর আশীর্বাদের সেই মহিন্দরের অভিশপ্ত তলোয়ার নয়, অভিশাপ কাটিয়ে সে এখন একটি অচল পুরনো জং ধরা লোহার টুকরো।